আচ্ছা, শুরু করে দিই তাইলে। 5 মিনিট হয়ে গেছে, সবাই আসুক, সমস্যা নাই। আচ্ছা, ফার্স্টে আমি আমার পরিচয় দিই। আমি হচ্ছি রিসেন্টলি গ্রাজুয়েট হয়েছি আমি সাস্টের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, এবং কারেন্টলি আমি অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে আছি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে। এখন আমাদের আজকে লেকচারটা হবে ইনফ্লুয়েন্স লাইন বিমের উপরে। নাও ফার্স্টে যদি আমরা ডেফিনিশন দেখি ইনফ্লুয়েন্স লাইনের, ইনফ্লুয়েন্স লাইন আসলে কি। ডেফিনিশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লুয়েন্স লাইনস provide a systematic procedure of how a force in a given part of structure varies as the applied loads move along the structure. এখানে যে একটা পিকচার দেয়া আছে, এখন আমরা যদি পিকচারটা ক্লিয়ারলি দেখি, এই পয়েন্টটা যদি আমরা ধরি এ পয়েন্ট, জাস্ট বোঝানোর জন্য আর কি, এই পয়েন্টটা ধরলাম আমরা বি। এখন আমরা যদি ধরি এখন ইনফ্লুয়েন্স লাইন অফ রিঅ্যাকশন এ, এটা আমরা কনসিডার করলাম। যদি ধরি যে এটা ইনফ্লুয়েন্স লাইন রিঅ্যাকশন এ পয়েন্ট, এখানে এসে ইনফ্লুয়েন্স লাইনটা এখানে পর্যন্ত আসলো। এখন এই জিনিসটা ইনফ্লুয়েন্স লাইনটা দিয়ে কি বুঝাইতেছে আসলে? ইনফ্লুয়েন্স লাইনটা আমরা আঁকি তখনই যখন কোনো একটা ব্রিজ বা কোনো একটা রোড স্ট্রাকচারের উপর দিয়ে যখন একটা মুভিং লোড ভেহিকল একটা মুভ করতেছে, তখন হচ্ছে বিভিন্ন পার্টিকুলার পয়েন্টে রিঅ্যাকশনটা কিরকম আসে বা শেয়ার ফোর্সটা কিরকম আসে বা মোমেন্টটা কিরকম আসে। তখন এই মুভিং লোড যেটা আছে, যখন এটা এই পয়েন্ট পর্যন্ত আসে, তখন এই পয়েন্ট আমাদের রিঅ্যাকশন কতটুকু আসতেছে। তখন আমরা দেখতেছি যে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে আমার এই ইনফ্লুয়েন্স লাইনটা এফেক্টিভ যখন এ পয়েন্টের রিঅ্যাকশন আমরা কনসিডার করি। তো যতক্ষণ পর্যন্ত এই ভেহিকলটা এই এতটুকু পর্যন্ত আসে, তখন আমাদের এই এ পয়েন্টে কোনো রিঅ্যাকশন আসবে না। বাট যখন হচ্ছে এই ভেহিকলটা মুভ করে করে এই পয়েন্ট পর্যন্ত আসবে, ধরলাম এই পয়েন্টে আসলো, তখন হচ্ছে এই পয়েন্টে আমরা একটা রিঅ্যাকশন অবশ্যই পাবো। তখন আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে আমাদের এই ভ্যালুটা জানা থাকবে, যেটা আমরা ইনফ্লুয়েন্স লাইন আঁকতে গিয়ে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব, সমস্যা নাই। তখন এই পয়েন্টে একটা ভেহিকল আসলো, তখন সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে আমরা এই ডিস্টেন্স দেয়া থাকবে, সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে আমরা এই পয়েন্টের রিঅ্যাকশনটা বের করে ফেলতে পারবো। তখন এটা ইন্ডিকেট করবে যে এ পয়েন্টে ওই ভেহিকলটা এই স্পেসিফিক পয়েন্টে আসার পর এ পয়েন্টে কি পরিমাণ রিঅ্যাকশন আসতেছে। এটা হচ্ছে জাস্ট বেসিক একটা কনসেপ্ট। আমরা নেক্সট পয়েন্টে মুভ করি। ইনফ্লুয়েন্স লাইন আমরা কেন শিখবো, বা বিমের জন্য পার্টিকুলারলি এই ইনফ্লুয়েন্স লাইনটা কতটুকু ইম্পর্টেন্ট। তো প্রথম পয়েন্টে ইন্ডিকেট করতেছে যে constructing influence lines for beam is very important since the beam is the main load carrying element of a floor system or a bridge deck. মানে বিমটা হচ্ছে যে কোনো একটা ফ্লোর সিস্টেমে বা একটা ব্রিজ ডেকের মেইন লোড ক্যারিং এলিমেন্ট। তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে সবচেয়ে ইনফ্লুয়েন্স লাইন বিমের জন্য শেখাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কনস্ট্রাক্টিং দ্য ইনফ্লুয়েন্স লাইনস উইল এনেবল ডিটারমাইনিং দ্য রিঅ্যাকশন শেয়ার অর এ মোমেন্ট দ্যাট ক্যান বি জেনারেটেড বাই এ মুভিং লোড এট এ স্পেসিফিক পয়েন্ট, যেটা একটু আগেই বললাম আমি। আর থার্ড পয়েন্টটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইনস উইল বি used by the designers to determine the worst cases of loading and design the beam accordingly. বিম ডিজাইন ক্ষেত্রে এই ইনফ্লুয়েন্স লাইন জানাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। হচ্ছে ইনফ্লুয়েন্স লাইনটা আমরা কিভাবে ড্র করতে পারি। ইনফ্লুয়েন্স লাইন আমরা দুইটা স্ট্রাকচারের জন্য দুইভাবে আঁকতে হয় আমাদের নরমালি। ফার্স্টটা হচ্ছে আমাদের ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য এক ধরনের আঁকতে হবে, আর ইনডিটারমিনেট স্ট্রাকচারের জন্য অন্যভাবে আঁকতে হবে। ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ওইটা পরে আসবো। আমরা দেখি ডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে কিরকম হয় ইনফ্লুয়েন্স লাইন। নরমালি এটা জাস্ট একটা এক্সাম্পল দেয়া আছে। এটা হচ্ছে এই পি পয়েন্টের জন্য মোমেন্টের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন আঁকছি এটা। এখন ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য সবসময় হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন এইভাবে স্ট্রেট লাইন দিয়ে আঁকতে হয়। ডিটারমিনেট স্ট্রাকচার হচ্ছে আমরা যেগুলো হচ্ছে বেসিক ইকুইলিব্রিয়াম কন্ডিশন দিয়ে আমরা আননোন ফোর্স গুলা এবং মোমেন্ট গুলা ডিটারমাইন করতে পারি। এখানে কোনো ধরনের কার্ভি কোনো ডায়াগ্রাম আসবে না। এটা হচ্ছে ডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে, এবং আমরা আমাদের এই সিলেবাসে আমরা শুধু ডিটারমিনেট স্ট্রাকচারের ওইগুলোই পড়বো, ওইগুলো আমরা কভার করবো না। ওইগুলা ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে ওইগুলো অ্যাডভান্স লেভেলের, এবং এগুলো আমাদের এখন জানার প্রয়োজন নাই। এবং এইবার হচ্ছে আমরা কিভাবে স্টেপ গুলো ফলো করতে পারি ইনফ্লুয়েন্স লাইন আঁকার ক্ষেত্রে।
ফার্স্ট স্টেপই হচ্ছে আমাদের ডিসাইড করতে হবে স্ট্রেসটা কিভাবে ক্যালকুলেট করব, এবং ইউনিট লোডটা যখন একটা স্প্যানের মধ্যে দিয়ে মুভ করবে তখন আমরা ইকুয়েশনে স্ট্রেসের এফেক্টটা ডিটারমাইন করব। থার্ড স্টেপে আমরা we will calculate the controlling ordinates on the influence line and complete the diagram. এটা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে, যেটা আমি একটু আগেই বললাম। ডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের সবসময় স্ট্রেট লাইন দিয়ে নরমালি আঁকা হয়, কিন্তু ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে এই জিনিসটা কার্ভ হয়ে আসে, যেহেতু আমরা আননোন ফোর্স গুলো আমরা বেসিক ইকুইলিব্রিয়াম কন্ডিশন দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি না। তো এই ক্ষেত্রে হচ্ছে স্ট্রেট লাইন না আসে, কার্ভ হয়ে আসে। বাট এটা আমাদের সিলেবাসে কভার হবে না, সো এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। নেক্সট স্টেপ, এখন প্রবলেম, জাস্ট একটা নরমাল প্রবলেম দেয়া আছে। এটা জাস্ট মানে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা দেখব। এটা হচ্ছে ফার্স্ট এটা একটা এখানে হিঞ্জ পয়েন্ট ধরে নিলাম, খুবই বেসিক একটা নরমাল স্ট্রাকচার। এখানে রুলার ধরে নিলাম। তো এখানে ফার্স্ট এটা আমাদের হচ্ছে আর এ, মানে রিঅ্যাকশন এট এ পয়েন্ট যখন আমরা কনসিডার করব তখন এটার ইনফ্লুয়েন্স লাইনটা কিরকম হবে। যে ক্যালকুলেশনটা এখন দেখার দরকার নাই, এটা হচ্ছে পরে, এটা এখন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। তো ফার্স্টে হচ্ছে যদি আমরা এই বিমটা কনসিডার করি, আমরা এ পয়েন্টের জন্য রিঅ্যাকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকবো। তখন হচ্ছে স্বাভাবিকভাবে আমরা, এটা হচ্ছে মুলার-ব্রেসলার একটা প্রিন্সিপাল যেটা আমরা ধাক্কা হিসেবে কনসিডার করি, যে এই পয়েন্টে আমরা যেহেতু ইনফ্লুয়েন্স লাইন আঁকতেছি ওইখানে উপরের দিকে আমরা একটা ধাক্কা দিব, দিয়ে দেখবো যে বিমটা ডায়াগ্রামটা কিরকম আসে। তো এই পয়েন্টে যখন আমরা রিঅ্যাকশনের জন্য কনসিডার করবো তখন এইদিকে আমরা ইনফ্লুয়েন্স লাইন আমরা সবসময় হচ্ছে 1 ইউনিট লোডের জন্য আঁকি। ধরে নিলাম আমরা এখানে 1 ইউনিট পর্যন্ত এটা উঠে গেছে, তখন আমাদের দেখতে হবে ওই পাশের পয়েন্টটা। যেমন এখানে রুলার আছে, নরমালি হিঞ্জ এবং রুলার পয়েন্ট হচ্ছে আমাদের এই রোটেশনটা এলাও করে। যেমন রোটেশনটা এলাও করছে দেখে এখানে 1 পয়েন্ট মানে 1 ইউনিট পর্যন্ত উঠে গেছে, এবং এইখানে আমরা সোজা, যেহেতু আমরা বলছি যে ডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে এটা সবসময় স্ট্রেট লাইন হয়, কোনো ধরনের কার্ভি ডায়াগ্রাম হবে না। যদি এখানে ওইটা যদি পরের ব্যাপার, বাট যদি এখানে আমাদের জাস্ট ওয়েট, যদি এখানে আমাদের রুলার না হয়ে এখানে ফিক্সড সাপোর্ট হইতো তখন কিরকম আসতো? তখন দেখা যাইতেছে যে এইখানে ফিক্সড সাপোর্ট চলে আসছে, এবং আমরা যদি এইদিকে উঠাইতে যাই তখন আমাদের কনসিডার করতে হবে এর পরের পয়েন্টে এখানে কি আমাদের রোটেশন এলাও করতেছে কি না। এখন যেহেতু আমরা দেখতেছি ফিক্সড সাপোর্ট কখনোই রোটেশন এলাও করে না, তখন আমাদের এখানে কোনো ইনফ্লুয়েন্স লাইনই আসবে না। এখন আমাদের এটা ইনডিটারমিনেট স্ট্রাকচারের আন্ডারে চলে যাবে এবং ওইটা অন্যভাবে আঁকতে হবে আর কি। সেম ওয়েতে আমাদের এখানে হিঞ্জ, এখানে রুলার। বি পয়েন্টের জন্য আমাদের রিঅ্যাকশন পয়েন্টের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন আঁকবো সেম ভাবেই। যখন এই পয়েন্টে আমরা ছিল আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকতে বলছে, তখন আমরা এইদিকে 1 ইউনিট পর্যন্ত উঠাই দিছি এবং রোটেশন এলাও করে দেখে ওইটা এখানে মিলাই দিছি। আর বি পয়েন্টের ক্ষেত্রে হইলে সেম, আমরা এখানে 1 ইউনিট উঠাই দিব এবং এখানে স্ট্রেট লাইন হিসেবে এখানে এসে যোগ হয়ে যাবে। এখন আসছি আমাদের ইকুয়েশনের ক্ষেত্রে। যদি এটা খুবই মানে নরমাল একটা স্ট্রাকচার, এই জন্য ইকুয়েশনটা খুব একটা প্রবলেম না। এটা পরের অঙ্কগুলোয় দেখা যাবে যে ইকুয়েশন আঁকতে গেলে অনেক, আমাদের নরমালি ডায়াগ্রাম আঁকাটা সবচেয়ে সহজ ব্যাপার ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে, বাট এই ইকুয়েশনটা লিখতে গেলেই আমাদের টাইমটা বেশি লাগে আর কি। তো ফার্স্টে আমাদের ইনফ্লুয়েন্স লাইন আর এর জন্য আমরা ইকুয়েশনটা কিভাবে বের করব? খুবই স্বাভাবিক, আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, তো স্বাভাবিক এখানে আর এ ইন্টু এল মাইনাস এখানে ইউনিট লোড একটা, আমরা যেহেতু বলছি একটু আগে যে আমরা ইনফ্লুয়েন্স লাইন আঁকি নরমালি ইউনিট লোডের জন্য, এবং ইউনিট লোড আমরা কল্পনা করব উপর দিকে আসতেছে, এবং যেই পয়েন্টের জন্য আমরা ইনফ্লুয়েন্স লাইন আঁকবো ওই পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে আছে ওই ইউনিট লোডটা। সো বি পয়েন্টে যখন আমরা নিব ওই মোমেন্ট, তখন আমরা যেহেতু মোমেন্ট পরে আসছি আমরা জানি আর এ ইন্টু এল, আর এইটা
এই ডাইরেকশনে যাইতেছে, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর 1 ইউনিট লোড যেটা এই পয়েন্টে আসলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, তো -1। আর টোটাল ডিসটেন্স এল থেকে এক্স মাইনাস হয়ে গেলে তারপর 0। এখান থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারি আর এর ইকুয়েশনটা কি হবে। এখন আর এর ইকুয়েশনটা চলে আসলো আমাদের, তো এক্স ডিসটেন্স এবং এল এটা ভ্যালু দেয়া থাকবে ম্যাথে। তো স্বাভাবিকভাবে এখানে যদি আমরা 0 ধরি, যেমন এখানে এই পয়েন্টটা এক্স এর ভ্যালু হবে 0। এক্স এর ভ্যালু যখন 0 হবে তখন স্বাভাবিকভাবে এই পয়েন্টটা আমরা ইকুয়েশন থেকে পাইতেছি 1। এবং সবসময় এই রিঅ্যাকশনের জন্য যেই পয়েন্টের আমরা রিঅ্যাকশন বের করব ওই পয়েন্টের ভ্যালুটা সবসময় 1 হবে। এবং এই পয়েন্ট থেকে আস্তে আস্তে এক্স এর ভ্যালু যত বাড়তে থাকবে, এবং এক্স এর ভ্যালু আমরা ধরলাম এই পয়েন্টে এসে টোটালটা 1 হয়ে যাবে। এই ডিসটেন্সটা এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু যখন এল হবে, এক্স ইকুয়াল টু এল হলে আমাদের কি হবে, এক্স ইকুয়াল টু এল হলে আমাদের 1 মাইনাস এল ডিভাইডেড বাই এল, 1 মাইনাস 1 এই পয়েন্টে 0। এখন সামেশন অফ আপওয়ার্ডের যে রিঅ্যাকশনের ভ্যালুগুলো আমরা যদি আপওয়ার্ডের ভ্যালুগুলোর সামেশন করি তখন হচ্ছে রিঅ্যাকশন আর এ উপর দিকে যেতেছে, আর বি উপর দিকে যাইতেছে, আর ইউনিট লোড যেটা এটা ডাউনওয়ার্ড। সো এই আপওয়ার্ড সবগুলো ফোর্সগুলো যদি আমরা সামেশন করি তাহলে আর এর ইকুয়েশন আমাদের জানা আছে, এখান থেকে আমরা আর বির ইকুয়েশন পেয়ে যাব। সিমিলারলি এক্স এর ভ্যালু যখন আমাদের এইখানে এক্স এর ভ্যালু যখন 0 তখন ভ্যালুটা 0, এখানে এক্স এর ভ্যালু কোনো একটা দেয়া রাখবে, তখন আমরা ইজিলি এই আর বির ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এখন এক্স এর ভ্যালুটা সিমিলারলি এখানে এক্স এর ভ্যালুটা কত, এখানে যাইতে 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 এই পয়েন্টটাতে আসলে আমাদের এক্স এর ভ্যালু এল এর ভ্যালু সমান হয়ে যাবে। তো এক্স এর ভ্যালু এল এর ভ্যালু সমান হইলে এল বাই এল ইকুয়াল টু কি আসে, এই জিনিসটা 1 আসে। খুবই বেসিক একটা কনসেপ্ট। হচ্ছে আমরা প্রবলেম 2 তে যাই। একটা একটু ঝামেলা আছে, যেহেতু এখানে হিঞ্জ পয়েন্ট আছে, সো আমরা এটা একটা মেম্বার হিসেবে কল্পনা করে ম্যাথটা সলভ করতে পারবো না। তো এই প্রবলেমগুলো সলভ করতে গেলে ফার্স্টে হচ্ছে আমাদের রিঅ্যাকশন আর এ যেহেতু বের করতে পারি, যেহেতু হিঞ্জ পয়েন্ট আছে, ফার্স্টে আমরা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন আঁকার ক্ষেত্রে ইকুয়েশনটা আমরা ফার্স্টে কনসিডার করব না, আমরা ফার্স্টে কনসিডার করব আমাদের ডায়াগ্রামটা কিরকম আসতে পারে। সো যেহেতু এখানে হিঞ্জ পয়েন্ট আছে, আমরা এই বিমটাকে দুইটা মেম্বার হিসেবে কল্পনা করে নিব। এখানে একটা মেম্বার, দুইটা মেম্বার কল্পনা করে ফেললে আমরা এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ধাক্কা সিস্টেম যেটা আমি বললাম, মুলার-ভেসলার প্রিন্সিপাল। সো ফার্স্ট আমাদের এ পয়েন্টের রিঅ্যাকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে। সিমিলারলি আগেরটার মতোই আমরা এখানে 1 ইউনিট পর্যন্ত উঠায় দিব। তখন 1 ইউনিট পর্যন্ত উঠানোর পরে আমাদের কনসিডার করতে হবে যে নেক্সট পয়েন্টে কি আসে। এখন এটা উপরের দিকে তুললে এই জিনিসটা হিঞ্জ পয়েন্ট আছে, সো এই জিনিসটা উপরের দিকে উঠলে এইটা উপরের দিকে উঠবে। এখন এতটুকু পর্যন্ত আসার পরে আমাদের দেখতে হবে আমাদের পরের যেই পয়েন্ট আছে, যেমন এখানে রুলার পয়েন্ট আছে, তো দেখতে হবে যে রুলার পয়েন্ট আমাদের কিন্তু রোটেশন এলাও করে। যেহেতু রুলার যেই পয়েন্ট আছে এটা যেহেতু রোটেশন এলাও করে, তাইলে আমাদের এটা রোটেট হয়ে এখানে এসে 0 হয়ে যাবে। এখন নরমালি আগেরটার মতোই আমরা যদি এখানে ফিক্স থাকতো, সাপোজ এখানে রোলার পয়েন্ট নাই, এখানে আছে ফিক্সড পয়েন্ট। এইটা তো ফিক্সড পয়েন্ট যেহেতু এখন আছে, এইটা উপরের দিকে উঠবে স্বাভাবিকভাবে। 1 ইউনিট আমরা বলছি যে যে পয়েন্টের রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম আঁকতে বলবে ওই পয়েন্টে আমরা 1 ইউনিট উঠায় দিব। তো 1 ইউনিট উঠানোর পরে এখন আমাদের এটা যেহেতু ফিক্সড পয়েন্ট, তাইলে এই এতটুকু পর্যন্ত এই মেম্বার যেটা আছে, আমরা তো হিঞ্জ পয়েন্ট আছে যেহেতু আমরা দুইটা মেম্বারে ভাগ করে নিছি, এখন এখানে ফিক্সড
ফিক্স সাপোর্ট হইলে এই মেম্বারটা তো রোটেশন অ্যালাউ করবে না। তো রোটেশন যদি অ্যালাউ না করে তাহলে এখানে কিন্তু কোনো ধরনের ইনফ্লুয়েন্স লাইন এটা হবে না। এটা হচ্ছে ডাইরেক্ট এখানে 1 ইউনিট উঠছে যেহেতু এখানে স্ট্রেট লাইন হয়ে এখানে এসে শূন্য হয়ে যাবে, আর এখানে কোনো ধরনের ইনফ্লুয়েন্স লাইন আসবে না, কারণ এটা ফিক্স সাপোর্ট হওয়ার কারণে রোটেশন অ্যালাউ করবে না। এগুলো আসবো আমরা পরে, বাট আপাতত জাস্ট জানার জন্য বলে রাখলাম। সিমিলারলি আরবি, এটা আর না বলি, ওইটা তো আমরা আগেটাই দেখছি। আরবির ক্ষেত্রে হচ্ছে জাস্ট অপোজিটটা। এখন হচ্ছে ভিসি। এখন সি পয়েন্টের জন্য আমাদের শেয়ারের জন্য আঁকতে হবে হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন, সি পয়েন্টে শেয়ার। সিমিলারলি সি পয়েন্টে যেহেতু শেয়ার বলছে, আমরা একটা সিস্টেম ফলো করব। এখানে হচ্ছে একটা রুলার হিসেবে কল্পনা করব। ধরে নিব এখানে একটা রুলার আছে, এটার বাম দিকে ধরবো, এটা নিচের দিকে যাইতেছে, আর এটা ডান দিকে ধরবো, এটা উপরের দিকে যাইতেছে। সিমিলারলি দুইটা মেম্বার কল্পনা করব। জাস্ট এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে। আমরা যদি ডাউনওয়ার্ডে মেম্বার নেই তাইলে হচ্ছে এটা নিচের দিকে কিভাবে আসবে, আর আপওয়ার্ডে নিলে কিভাবে আসবে। এখন আমরা করতেছি এটা। এখন আমরা যেহেতু এটা ফার্স্টে হচ্ছে আমরা লেফট সাইডে কল্পনা করব, আমরা রাইট সাইডে যেই মেম্বারটা আছে ওইটা এখন কনসিডার করব না। তো ফার্স্টে যদি আমরা কনসিডার করি, তো এটা নিচের দিকে আসলে আমাদের দেখতে হবে যে লেফট সাইডে সাপোর্টটা কি আছে। তো লেফট সাইডে সাপোর্টটা কিন্তু আমাদের হিঞ্জ। তো হিঞ্জ সাপোর্ট যেহেতু, তাহলে আমাদের রোটেশন অ্যালাউ করবে। দ্যাট মিনস হচ্ছে আমরা এদিকে নিচের দিকে আসতে পারবো। ভ্যালুটা আমরা পরে বের করব। আপাতত আমাদের এই সাপোর্টটা আমাদের ইন্ডিকেট করতেছে যে আমরা এটা নিচের দিকে আসতে পারবো, আমাদের রোটেশন অ্যালাউ করবে। তো এইদিকে আসবো আমরা, এখানে জিরো, সাপোর্টে জিরো করে দিব। আর এখন যদি আমরা রাইট সাইডের মেম্বারটা কল্পনা করি, এটা কল্পনা করি, তখন দেখবো যে আমরা এটা কল্পনা করি, তাইলে সেম ভাবে আমরা দেখতেছি রুলার সাপোর্ট আছে, আমাদের রোটেশন অ্যালাউ করবে, এদিকে উপরে উঠে সাপোর্টে জিরো হয়ে যাবে। এখন সব সময় হচ্ছে যেই পয়েন্টের আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে বলে, যেমন এটা রিঅ্যাকশন এবং শেয়ারের ক্ষেত্রে, তখন হচ্ছে এই যেই পয়েন্ট আঁকতে বলে ওইটা সামেশন আমাদের 1 হইতে হবে। মানে এইটুকু ডিসটেন্স আর এইটুকু ডিসটেন্স মিলে আমাদের ভ্যালুটা 1 হবে সব সময়, এটা শেয়ারের ক্ষেত্রে এবং রিঅ্যাকশনের ক্ষেত্রে। তো যেহেতু এটা ডিসটেন্সটা হচ্ছে হাফ হাফ, তাইলে এটা 0.5, এটা হবে 0.5। এখন হচ্ছে আমাদের সি পয়েন্টে মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এটা হচ্ছে আমরা এইদিকে একটা নিব, যদিও দেয়া আছে ডায়াগ্রামে, এইদিকে একটা দিব, রোটেট করতেছে, ধরবো এই লেফট সাইড, আর ওইটা ধরবো রাইট সাইডে। সিমিলারলি হিঞ্জ পয়েন্ট পর্যন্ত আমরা দুইটা মেম্বার কল্পনা করব। এখানে একটা মেম্বার, এর থেকে সি একটা মেম্বার, সি থেকে বি একটা মেম্বার, এবং এই মেম্বারের ওই দিকে ধরবো যে লেফট সাইডে ওইটা রোটেট করতেছে, এটা মোমেন্টের জন্য, আর ওই পাশেটা ধরবো যে রাইট সাইডে রোটেট করতেছে। সিমিলারলি আমরা যদি এই মেম্বারটাকে লেফট সাইডে রোটেট করাই, আমাদের উপরের দিকে যাবে ঠিক আছে, কিন্তু আমাদের ওই লেফট সাইডের সাপোর্টটা কনসিডার করতে হবে যে ওইটা রোটেশন অ্যালাউ করে কিনা। তো হিঞ্জ সাপোর্ট যেহেতু রোটেশন অ্যালাউ করে, তো এটা রোটেশন যেহেতু অ্যালাউ করে, তাইলে এইভাবে স্ট্রেট একটা হয়, এই লাইন পর্যন্ত আসবে। আর ওই পাশ থেকে যদি আমরা দেই, সিমিলারলি ওইটাও রোটেট হবে, যেহেতু এখানে রোলার সাপোর্ট আছে, রোটেশন অ্যালাউ করবে, সাপোর্টে এসে জিরো হয়ে যাবে। এখন আমাদের হচ্ছে ইকুয়েশনটা বের করে রাখতে হবে। পরীক্ষায় যদিও ইকুয়েশন না দিলেও হয়, মানে মার্ক কিছুটা কাটা যাবে, বাট কারো যদি মনে হয় যে আমি ইকুয়েশন বের করবো না, আমার টাইম চলে যাবে, জাস্ট ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম এঁকে দিলেও হবে। যেহেতু আমরা ভ্যালু অলরেডি বের করতে পারবো নরমালি, এইরকম এই উপরের দিকে উঠাবো বা নিচের দিকে ডাউনওয়ার্ডে নিব, এইরকম হচ্ছে ফলো করে আমরা ভ্যালুগুলো বের করতে পারবো। বাট ইকুয়েশনটা বের করা দরকার আছে জানার জন্য আর কি। তখন ফার্স্টে এটা হচ্ছে আর এর জন্য স্বাভাবিকভাবেই আগের মতো এ পয়েন্টে মোমেন্ট নিব, আরবি রিঅ্যাকশনটা বের হয়ে যাবে।
আর ডাউনওয়ার্ড আপওয়ার্ড এগুলো সামেশন করলে আমরা আর এ পয়েন্টের জন্য ইকুয়েশন বের করে ফেলতে পারবো। ভিসির ক্ষেত্রে ইনফ্লুয়েন্স লাইনের ইকুয়েশনের ক্ষেত্রে যখন এখানে হচ্ছে আমরা যেহেতু দুই ভাগে ভাগ হয়ে গেছে, তো সি পয়েন্টের লেফট সাইডে যখন এখানে সি পয়েন্ট আছে, সি পয়েন্টের লেফট সাইডে যখন আমরা কনসিডার করবো যে ইউনিট লোড আছে, ধরলাম এখানে একটা ইউনিট লোড আছে সি পয়েন্টের লেফট সাইডে, তখন হচ্ছে এই পয়েন্টটা, এটা যখন লেফট সাইডে আছে তখন আমরা এই মেম্বারের যদি সামেশন করি সবগুলা লোডের, তখন দেখা যাবে কি, যেহেতু আমরা আগেই ধরে নিয়েছিলাম যে লেফট সাইডে ডাউনওয়ার্ডে আসবে আর রাইট সাইডে আপওয়ার্ডে যাবে হচ্ছে ওই শেয়ারের ভ্যালু, তখন এখানে আমরা কি ভিসি দেখতেছি যে ভিসি আপওয়ার্ডে আর রিঅ্যাকশন ভ্যালু যেটা ভি পয়েন্ট আছে ওইটাও আপওয়ার্ডে, তো দুইটা সামেশন 0। তখন কিন্তু আমাদের এখানে কোনো ইউনিট লোড নাই, এটা লেফট সাইডে আছে, তখন ওইখান থেকে বিসি ইকুয়াল টু মাইনাস আরবি, এবং আরবি রিঅ্যাকশনটা আমরা মাইনাস ইকুয়াল টু আলটিমেটলি এটা হবে মাইনাস এ বাই এল। এখন যদি আমাদের এই পয়েন্ট আসে, সি পয়েন্টের রাইট সাইডে আসে, রাইট পয়েন্টে আসলে আমাদের এটা হচ্ছে ভিসি সামেশন আপওয়ার্ড করলে আমি ইকুয়েশনটা এখানে লিখে দিই কিভাবে হবে। ভিসি ইকুয়াল টু আর এর ইকুয়েশনটা এখানে দেওয়া আছে 1 মাইনাস এ বাই এল, জাস্ট সিম্পলিফাই করে লিখে দিছে। জিনিসটা ভালোভাবে দেখতে গেলে 1 মাইনাস আরবি, তো স্বাভাবিকভাবেই আমরা এখানে ইউনিট লোড নিচের দিকে আসতেছে এবং আমরা দেখছিলাম এটা আপওয়ার্ডে আছে, সো ভিসি ইকুয়াল টু এটা নিচের দিকে আসতেছে, এটা নেগেটিভ ভিসি মাইনাস 1, আর এটা উপর দিকে যাইতেছে প্লাস আরবি, ভিসি ইকুয়াল টু 1 মাইনাস আরবি। সিম্পলিফাই করে এই জিনিসটা ভিসি ইকুয়াল টু আর এ চলে আসে। স্যার এ বাই এল কিভাবে আইতেছে এটা একটু বলবেন আবার? আচ্ছা, এটা হচ্ছে এ বাই এল আরবির ইকুয়েশন। আমরা যে ওই যে ফার্স্টে বের করছি, এ পয়েন্টে মোমেন্ট নিব, এখানে ফার্স্টে সেন্টারে যেহেতু সি পয়েন্টে এটা ইউনিট লোড ফার্স্টে কল্পনা করে নিছি আমরা, আরবি ইনটু এল আর 1 ইনটু এই যে এটা এই পয়েন্টে মোমেন্ট নিব, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই জিনিসটা হচ্ছে 1 যেটা কাজ করতেছে এটা হচ্ছে ক্লকওয়াইজ কাজ করতেছে, তো 1 ইনটু এই ডিসটেন্সটা এ, এখানে দেয়া আছে এ, 1 ইনটু এ, এটা হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ, আর আরবি যেটা এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, আরবি ইনটু টোটাল ডিসটেন্স, এটা হচ্ছে এল ইকুয়াল টু 0। তো আরবির ইকুয়েশনটা হচ্ছে এ বাই এল, আর সামেশন ওই যে আমি বললাম না আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স এগুলো সামেশন করলে তখন হচ্ছে আর এ ইকুয়াল টু, তো আমাদের একটা রিঅ্যাকশন তো বের হয়ে গেছে আরবি, তো আর এর রিঅ্যাকশন বাইর করতে গেলে আমাদের ইউনিট লোড উপর থেকে আসতেছে 1, আর এটার যেহেতু আমরা পেয়ে গেছি অলরেডি আরবির ভ্যালু এ বাই এল, এটা মাইনাস করলে আর এ চলে আসে। বুঝছি স্যার। স্যার আমাদের কোশ্চেনে তো লেখা থাকে যে ড্র আইএল অর্থাৎ ইনফ্লুয়েন্স লাইন ফর আর এ, তো ওই ক্ষেত্রে স্যার কি আমরা ইকুয়েশন শো করব না জাস্ট হচ্ছে ডায়াগ্রামটা এঁকে দিয়ে আসবো স্যার? না না, এক্সামে হচ্ছে ওটা ইকুয়েশন সহ লিখতে হয়, মানে এক একজন স্যার এক এক রকম দেখে আর কি। যেমন আমরা যখন সাস্টে আমরা পড়ছি তখন স্যাররা বলতেন যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম যদি জাস্ট একা আসো তুমি তাহলে হচ্ছে কিছু মার্ক কাটা যাবে, বাট অনেকে এটা দিয়ে আসতো না আর কি। দেখা যেত যে আমাদের অন্যান্য গুলা আনসার করতে গিয়ে অনেক টাইম লাগতো,
আর এই ইনফ্লুয়েন্স লাইন রাখতে গেলে আমাদের টাইমে কভার হইতো না, ওই যখন আমরা ইকুয়েশন সহ দিতে যাইতাম তো অনেকে বাদ দিয়ে দিত, বাট এটা কিছু মার্ক কাটা যাবে, 1-2 মার্ক কাটা যাবে আর কি। স্যার স্যার লিখে পড়াইলে ভালো হয় না স্যার, এভাবে বুঝতে অনেক সমস্যা হয়। লিখে পড়াইলে বলতে বলতে স্যার আপনি লিখে ক্যামেরা দিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে ইয়ে করে আমাদের অন্য ক্লাসগুলো ম্যাথ এরকম হয়তো স্যার, যদি এরকম করাইতেন ভালো হতো, কারণ স্যার বুঝতে পারি না অনেক সময়। তো ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমি দেখবো। আমার প্রিপারেশনটা আসলে এইভাবেই ছিল আর কি আজকের জন্য। জি আচ্ছা স্যার। নেক্সট ক্লাস থেকে আমি দেখবো আর কি। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে এমসির জন্য ইকুয়েশন। সিমিলারলি সি পয়েন্টের জন্য আমরা ইকুয়েশন বের করব। এখন ক্লকওয়াইজ পজিটিভ মোমেন্ট ধরে নিব। এখানে আমরা মোমেন্ট বের করব। এখানে আমাদের রিঅ্যাকশন, এই ডায়াগ্রামটা আমাদের ফার্স্টলি মেইনলি রাখতে হবে মাথায়। সি পয়েন্ট, এখানে মোমেন্ট আসবে। এই পয়েন্টে আমাদের মোমেন্টের ইকুয়েশন বের করতে হবে, এমসি। তখন মোমেন্টটা আমরা এদিকে তো অলরেডি ডাইরেকশন দেয়া আছে আমাদের, আর এই জিনিসটা আসবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই জিনিসটা ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ যেহেতু এমসি এটা পজিটিভ, আর আরবিটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজের জন্য মাইনাস আরবি, আর এই ডিসটেন্সটা হচ্ছে এল মাইনাস এ ইকুয়াল টু 0। এমসি ইকুয়াল টু, এটা তো বুঝাই যাইতেছে। আর আরবির ইকুয়েশন এই এ বাই এল আসছে হচ্ছে এই আরবি থেকে। তো নরমালি এর ভ্যালু, এল এর ভ্যালু জানা থাকলে আমাদের এমসি এর ভ্যালুটা আমরা নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে যখন লেফট সাইডে থাকবে এইটা সি পয়েন্টের লেফট সাইডে যখন ইউনিট লোডটা কাজ করবে, তখন আমরা এইখানে ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালুটা সি পয়েন্টের মোমেন্টের জন্য কিভাবে আসতে পারে ওইটা আমরা বের করতে পারবো। আর যখন লোডটা রাইট সাইডে আছে, রাইট সাইডে আসতে ধরলাম এই মেম্বার, আমরা তো আগে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি মেম্বারটা, তখন এই ভাগের উপরে যদি 1 ইউনিট লোডটা থাকে, তখন এটা তো এইদিকে যাইতেছে, এটা এইদিকে যাইতেছে। সিমিলারলি মাইনাস এমসি প্লাস যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর এইদিকে হচ্ছে আর এ, রিঅ্যাকশন আর এ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। তো প্লাস আর এ ইনটু এ ডিসটেন্স হচ্ছে এ, এমসি ইকুয়াল টু এ ইনটু আরবি, এবং আরবির রিঅ্যাকশনটা এ বাই এল আসবে ইনটু আরবি 1 মাইনাস এ বাই এল। এখানে বোঝা আছে কিছুটা, এখানে আরবি তে আছে, বাট এটা আর এ হবে। মাইনাস হবে না স্যার? কোনটা মাইনাস, কোনটা? স্যার আর ইনটু এ যদি এই পক্ষে আসে তাহলে তো এর আগে একটা মাইনাস। না না, আমরা যখন এই দিকে পয়েন্ট আসবে তখন আমরা মোমেন্টটা এই মেম্বারের উপর কনসিডার করব। তখন দেখো আমাদের হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ ধরবো, তাহলে হচ্ছে ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরি আমরা, এখানে মোমেন্টটা সি পয়েন্টে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে, এটার আগে মাইনাস। কিন্তু আর এ যেটা আছে এটা কিন্তু ক্লকওয়াইজ যাইতেছে, এই এ পয়েন্ট ডিসটেন্স এই পয়েন্টে। তো আর ইনটু এ, এমসি ইকুয়াল টু এ আর এ, এবং এই আর এর যেটা আছে এটা ওইটা আমি ঠিক করে দিব, সমস্যা নাই লেকচার দিলে। আর এটা হচ্ছে এ ইনটু আর এ, আর এর রিঅ্যাকশনটা 1 মাইনাস এ বাই এল, 1 মাইনাস এ বাই এল। তখন এ কমন নিলে, এ বাই এল কমন নিলে আমরা এটা এল মাইনাস এ চলে আসে।
এটার কথা বলতেছিলাম আমি এতক্ষণ, যে মুলার ব্রেসলার প্রিন্সিপাল যেটা এই ধাক্কা ফর্মুলা ইউজ করে, এটা হচ্ছে সবচেয়ে ইজি মেথড জাস্ট হচ্ছে আমাদের ডায়াগ্রাম আঁকার জন্য। মানে এই মেথডটা ফলো করে আমাদের ডায়াগ্রাম আঁকা সবচেয়ে সহজ আর কি। এই কোয়েশ্চেনটা আঁকার জন্য অবশ্যই আমাদের এই কনসেপ্টটা আগে থেকে ক্লিয়ার থাকতে হয়। যখন প্রবলেম 3, এটা একটু লেন্দি প্রবলেম, এটা করলে কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে আশা করি। এখানে দুইটা হিঞ্জ পয়েন্ট আছে। একটু আগে তো বলছিলাম যে হিঞ্জ পয়েন্ট থাকলে আমাদের আসলে মেম্বারটা ভাগ করে নিতে হয়। ফার্স্টে হচ্ছে আমাদের যেহেতু রিঅ্যাকশন আঁকতে হবে এ পয়েন্টে, এটার জন্য ইনফ্লুয়েন্স লাইন আমরা ভাগ করে নিব হচ্ছে এই হিঞ্জ থেকে, এই পয়েন্ট থেকে, এই সাপোর্ট থেকে এই হিঞ্জ পয়েন্ট পর্যন্ত, ওই ইন্টারনাল হিঞ্জ পর্যন্ত আমাদের হচ্ছে একটা মেম্বার কল্পনা করে নিব আমরা। আর এই ইন্টারনাল হিঞ্জ থেকে এই ইন্টারনাল হিঞ্জ, এটা একটা মেম্বার কল্পনা করব। এটা থেকে এই সাপোর্ট পর্যন্ত, ডি পয়েন্ট পর্যন্ত আরেকটা মেম্বার। এখন এই পয়েন্টে যেহেতু আর এর জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে, এদিকে আমরা 1 পয়েন্ট তুলে নিব, 1 ইউনিট তুলে নিব। এখন আমাদের দেখতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই পরের পয়েন্টগুলো কি আছে। এর আগের পয়েন্টে তো, এর আগের যে প্রবলেমগুলো ছিল এখানে হচ্ছে আমরা দেখছি যে ম্যাক্সিমাম দেখা গেছে যে এই যেমন এখানে রোলার আছে, আমাদের এটা দেখলেই হয়ে যাইতেছে। কিন্তু এখানে স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এর পরেরটাও কি আছে কনসিডার, কারণ কনসিডার করতে হবে। এটা হচ্ছে, আচ্ছা এটা পরে আসলে আমি বলবো। আপাতত এখানে 1 ইউনিট যদি তুলে দিই আমরা, তাহলে এই সাপোর্ট, এখানে একটা রোলার সাপোর্ট আছে, এখানে 0 হয়, এখানে হিঞ্জ পয়েন্টটা নিচের দিকে চলে আসবে স্বাভাবিকভাবে। এটা যদি আমরা কনসিডার করি যে এখানে আমরা ধাক্কা দিলাম একটা উপরের দিকে, আপওয়ার্ডে ধাক্কা দিলে এখানে সাপোর্টে সবসময় 0 হবে। যেমন এই পয়েন্টটা আমরা ছাড়া যদি অন্য সবকিছু কনসিডার করি, বাকি সব জায়গায় এই স্ট্রাকচারের মধ্যে যতটা পয়েন্ট আছে, যেমন এখানে একটা আছে সাপোর্ট, এখানে একটা সাপোর্ট আছে, এগুলো সবসময় 0 হইতে হবে। ইন্টারনাল হিঞ্জের হিসাবটা আলাদা। তো এখানে আমরা উপরে যদি তুলে দিই, এটা হচ্ছে 1 ইউনিট উপরে উঠবে, এখানে সাপোর্টে 0 হয়, এই জিনিসটা নিচে চলে আসবে। এখন এই জিনিসটা নিচে আসতে হলে আমাদের দেখতে হবে যে এখানে আমাদের এটা এলাও করে কিনা, কারণ এটা রোটেশনের উপর অনেকটা ডিপেন্ড করে। এটা নিচের দিকে আসবে, তখন আমাদের কনসিডার করতে হবে এর পরের পয়েন্ট আছে। তো এর পরের পয়েন্টে যেহেতু ইন্টারনাল হিঞ্জ, এটাও রোটেশন এলাও করবে, তো এটা হচ্ছে এতটুকু নেমে এখানে হিঞ্জে গিয়ে 0 হয়ে যাবে। আর বাকি যেহেতু এখানে দুইটা হিঞ্জ আছে, স্বাভাবিকভাবে এখানে আমাদের রোটেশন এলাও করবে না, তো এখানে এসে 0 হয়ে যাবে। আর এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে এখানে আমরা ভ্যালুটা কিভাবে পাবো। এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে, নরমালি ইকুয়েশন করে তো বের করা যায়, বাট কারো যদি ইচ্ছা হয় যে আমি ইকুয়েশন লিখবো না, আমার টাইম কভার হইতেছে না, তাইলে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম এঁকে তারপর হচ্ছে যেহেতু একটা এটা 1 ইউনিট উঠে যাবে এ পয়েন্টে, তো স্বাভাবিকভাবে এই ডিসটেন্সটা আমাদের জানা আছে, এই ডিসটেন্সটাও জানা থাকবে। তো সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে আমরা এই ডিসটেন্সটা পেয়ে যাব, মানে এখানে ভ্যালুটা কত আছে এটা আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বের করতে পারবো। হচ্ছে বি পয়েন্টের জন্য আরবির জন্য ইনফ্লুয়েন্স লাইন, আরবির জন্য ইনফ্লুয়েন্স লাইন, এখন আরবির জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে। তাহলে হচ্ছে আমাদের এই পয়েন্টে, এইটা মেম্বার তো আছেই অবশ্যই, তিনটা মেম্বারে ভাগ। এখন আমরা হচ্ছে বি পয়েন্টে, বি পয়েন্ট এটা, বি পয়েন্টে 1 ইউনিট তুলে দিব। বি পয়েন্টে যদি আমরা এটা ধাক্কা দিই উপর দিকে বি পয়েন্টে, তো এখানে দেখতে হবে যে আমাদের লেফট সাইড রাইট সাইড দুটোই কনসিডার করতে হবে। লেফট সাইড যদি আমরা কনসিডার করি, দেখি যে এখানে হিঞ্জ পয়েন্ট আছে, সো হিঞ্জ পয়েন্ট অবশ্যই রোটেশন এলাও করবে, তাইলে এটা আমরা তুলতে পারবো এইদিকে। এদিকে তুলে এখানে 0 হয়, সাপোর্টে 0 হয়, এখানে 1 চলে আসবে। আর যেহেতু এটা একটা মেম্বার, তো এখানে যদি আমি ধাক্কা দিই পুরো মেম্বারের উপরেই এফেক্ট আসবে। তো এটা যদি উপরে উঠে, এখানে যেহেতু হিঞ্জ ইন্টারনাল হিঞ্জ আছে, এটা উপরের দিকে উঠবে। এখন এইটা উপরের দিকে উঠতে হলে আমাদের দেখতে হবে যে এর পরের যে পয়েন্ট আছে হিঞ্জ পয়েন্ট, যেহেতু হিঞ্জ আছে তাইলে এখানে রোটেশন এলাও করবে।
তাহলে এটা হচ্ছে 1 ইউনিট আছে, আর সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে এই ভ্যালুটা আমরা বের করতে পারবো। এখানে উঠলো, আর এটা যেহেতু ইন্টারনাল হিঞ্জ রোটেশন এলাও করবে, তো এটা এখানে এসে সাপোর্টে 0 হয়ে যাবে। সিমিলারলি আরসি এর জন্য আমাদের এই একটা মেম্বার, এই একটা মেম্বার, এই একটা মেম্বার। এখন আরসি এইদিকে এটা ধাক্কা দিব, এখানে ধাক্কা দিলে এটা 1 ইউনিট চলে আসবে সি পয়েন্টে, এবং এটা উপরের দিকে উঠলে তখন আমাদের লেফট রাইট দুইটা সাপোর্টই কনসিডার করতে হবে। তো কনসিডার করলাম আমরা ফার্স্টে ডি পয়েন্টে দেখলাম, তো এটা ধাক্কা দিলে উঠবে কি না এটা আমরা দেখতে পারবো যে এখানে সাপোর্টটা কি আছে, সাপোর্টের রোলার আছে, রোটেশন এলাও করবে, তো আমাদের এখানে 1 ইউনিট তোলা সম্ভব, এখানে 0 হয়ে যাবে। আর সিমিলারলি হিঞ্জ পয়েন্ট যেহেতু আসছে, আর এটা আমরা একটা মেম্বার কনসিডার করতেছি, তো এটা যদি তুলি আমরা এই এফ পয়েন্টটাও আমাদের এতটুকু পর্যন্ত উঠে আসবে। এতটুকু পর্যন্ত উঠে আসার পরে এখন আমাদের কনসিডার করতে হবে যে ওইদিকে কি আছে, যেমন ই পয়েন্ট। এখন এটা যদি উপরে উঠে, তো স্বাভাবিকভাবে এই পয়েন্টটা যেটা আছে আমার, এই পয়েন্টটা এই মেম্বারটাকে রোটেশন এলাও করতে হবে, এবং হিঞ্জ পয়েন্ট যেহেতু আসছে এটা রোটেশন এলাও করবে, এবং এখানে সাপোর্টে এসে 0 হয়ে যাবে। বাকি কোনো কিছুতে কোনো এফেক্ট করবে না, কারণ এখানে আছে হিঞ্জ, এখানে আছে রুলার, তো পাশাপাশি দুইটা যখন এটা রোটেশন এলাও করে নরমালি ওরা, কিন্তু সাপোর্টে আমাদের 0 হইতে হবে। এখন বি পয়েন্টে সাপোর্টে রোলার আছে, 0 হইতে হইলে আমাদের এখানে আর কোনো ইনফ্লুয়েন্স লাইন আঁকা সম্ভব না। হচ্ছে ডি পয়েন্টের জন্য রিঅ্যাকশন। এই একটা মেম্বার, টোটাল 3টা মেম্বার। ডি পয়েন্ট আমরা উপরের দিকে ধাক্কা দিব, এখানে 1 ইউনিট চলে আসবে, সাপোর্ট এখানে আছে একটা, সাপোর্টে 0 হবে, সাপোর্টে 0 যেহেতু হয়েছে এটা হচ্ছে সাপোর্টে 0 হয়ে নিচের দিকে নামবে। তো নিচের দিকে নামতে হইলে আমাদের হচ্ছে এই যে মেম্বারটা আছে এটা রোটেশন এলাও করতে হবে। এখানে হিঞ্জ আছে, এটা নিচের দিকে নেমে যাবে, আর যেহেতু এই পয়েন্টটা এখানে হিঞ্জ, এইখানে হিঞ্জ, তো দুইটা হিঞ্জ, আর মাঝের মেম্বারটা তাইলে এখানে এইখানে 0 হয়, রোটেশন এলাও করবে, এবং এখানে একটা আমরা ভ্যালু পাবো। আর সিমিলারলি আগের মতোই এখানে যেহেতু হিঞ্জ আছে আর রুলার আছে, তো এর এই পয়েন্টের লেফটে যেটুকুলো আসছে ওইখানে কোনো ইনফ্লুয়েন্স লাইন হবে না, যেহেতু এখানে পাশাপাশি দুইটা আছে, এবং আমাদের সাপোর্টে 0 হইতে হবে। 0 করতে গেলে আমাদের ওইদিকে আর ইনফ্লুয়েন্স লাইন আঁকা সম্ভব না। এখন হচ্ছে বিজি, এখানে একটু কাহিনী আছে। এখন জি পয়েন্ট, এই বিজির জন্য জি পয়েন্টে, এটা হচ্ছে জি পয়েন্ট, জি পয়েন্টে শেয়ারের জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে, এবং শেয়ারের জন্য সবসময় যেই পয়েন্টে আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে বলবে ওই পয়েন্টে আমরা একটা রুলার কনসিডার করে নিব। এবার কনসিডার করে লেফটের সাইডেরটা নিচের দিকে নামছে ধরে নিব, আর রাইটের সাইডেরটা উপরের দিকে উঠতেছে ধরে নিব। তখন হচ্ছে লেফটের সাইডের যে যতটুকু অংশ আছে ওইটা আলাদা একটা মেম্বার কল্পনা করব। এইখান থেকে এই হিঞ্জ পয়েন্ট পর্যন্ত যতটুকু আছে ওইটা একটা মেম্বার, এই হিঞ্জ থেকে এই হিঞ্জ আরেকটা মেম্বার, এতটুকু হচ্ছে আরেকটা মেম্বার। তো আগের সবগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা মানে নরমালি মেম্বারের ভিতরে কোনো একটা পয়েন্টে বের করতে বলে না, এই জন্য আমাদের জাস্ট 3টা মেম্বারে ভাগ করলেই হয়তো, এ থেকে ই, ই থেকে এফ, এফ থেকে ডি। তো এখন যেহেতু আমাদের একটা মেম্বারের মাঝখানে একটা পয়েন্ট দিয়ে বলছে যে ওইটার জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে, তখন হচ্ছে ওই পয়েন্টে যেহেতু শেয়ারের জন্য বলছে আমরা ওইখানে রুলার একটা কল্পনা করে এভাবে 4টা মেম্বারে ভাগ করে নিব। এখন আমরা সব রাইট সাইডে যতগুলো আছে সবগুলো জিনিস আমরা বাদ দিয়ে দিব, এখানে জাস্ট হচ্ছে লেফট সাইডের এই অংশটুকু আমরা কনসিডার করে দেখবো যে কিভাবে হয়।
এটা জি পয়েন্টে এটা যদি নিচের দিকে নামে তখন আমাদের দেখতে হবে যে লেফট সাইডে কি সাপোর্ট আছে। যেহেতু হিঞ্জ সাপোর্ট আছে দ্যাট মিনস হচ্ছে এটা রোটেশন এলাও করবে, তাইলে এখানে সাপোর্টের 0 হয়ে এটা রোটেট হয়ে এখানে এতটুকু পর্যন্ত চলে আসবে। এখন আমরা কনসিডার করব রাইট সাইডের অংশটুকু। তো রাইট সাইডের অংশটুকু কনসিডার করতে গেলে কিন্তু আমাদের এই পুরোটাই দেখতে হবে যে মানে এখান থেকে এখানে আসবো আমরা, এখান থেকে এখানে আসবো, এবং প্রতিটা সাপোর্টই আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওইগুলা রোটেশন এলাও করে কিনা। তো এখানে আমরা উপরের দিকে তুললাম, এখানে আছে 0.5। আচ্ছা, ভ্যালুটা আমরা আপাতত না দেই, এটা পরে দেখো। এখানে যেহেতু আছে এবং এখানে বি পয়েন্টে আমাদের এটা উপরের দিকে তুলতে হলে আমাদের দেখতে হবে যে এখানে কি পয়েন্ট আছে, মানে এর নেক্সট পয়েন্টটা কি। নেক্সট পয়েন্টটা রোলার এবং এর নেক্সট পয়েন্টটা হচ্ছে হিঞ্জ। তাহলে হিঞ্জ পয়েন্ট হচ্ছে রোটেশন এলাও করে। তো এটা যদি আমরা উপরের দিকে ধাক্কা দেই, আর সাপোর্টে আমাদের অবশ্যই 0 হইতে হবে সব সময়। তো সাপোর্টে 0 হয় এই জিনিসটা নিচের দিকে নামতে পারবে কিনা এটা ইন্ডিকেট করবে। সো আমরা ধরলাম যে এটা নিচের দিকে নামছে, যে হিঞ্জ পয়েন্ট যেহেতু আছে সাপোর্টে 0 হয় ওইটা নিচের দিকে নেমে গেল। এখন এখান পর্যন্ত আসতে হইলে আবার এরপরে সাপোর্টার হেল্প লাগবে। দেখতে হবে যে এরপরে সাপোর্টটা কি আছে এবং ওইটা কি রোটেশন এলাও করে কিনা। তখন এরপরে সাপোর্টার যেহেতু হিঞ্জ আছে দ্যাট মিনস হচ্ছে ওইটাও রোটেশন এলাও করে, এবং ওইটা রোটেশন এলাও করে দ্যাট মিনস এটা এখানে এসে 0 হয়ে যাবে। এখন আমাদের সাপোর্টে এটা হচ্ছে এমনিতেও যাইতে পারতো, অনেকের মাথা কোয়েশ্চেন আসতে পারে এটা তো এমনিতে যাইতে পারতো, এমনি হয়ে যেতে পারতো, কিন্তু এটা হইতে হইলে আমাদের এখানে 0 হইতে হবে। সবসময় আমাদের সাপোর্টে 0 হইতে হবে। সাপোর্টে 0 হইতে হইলে এই দিকে আর ইনফ্লুয়েন্স লাইন আমাদের আঁকা সম্ভব না। এটা হচ্ছে বিজির জন্য গেল। এখন হচ্ছে জে পয়েন্টে, এই জে পয়েন্টটা দেয়া আছে। সিমিলারলি শেয়ার জে এর জন্য এই লেফট সাইড পর্যন্ত একটা মেম্বার কল্পনা করব। এখান থেকে এই হিঞ্জ পয়েন্ট পর্যন্ত, এই হিঞ্জ পয়েন্ট পর্যন্ত একটা মেম্বার, এই হিঞ্জ থেকে এই হিঞ্জ একটা মেম্বার আছেই। এখন হচ্ছে আমরা যে পয়েন্ট যেটা আছে ওইটায় আমরা এখন লেফট সাইডটা কনসিডার করবো। এখন আমরা ওই রাইট সাইডে যে পয়েন্টের রাইট সাইডে যে জিনিসগুলো আছে আমরা ওইগুলো কনসিডার করবো না। এখন যে পয়েন্টে যদি আমরা নিচের দিকে দিতে যাই, নিচের দিকে দিতে গেলে আমাদের দেখতে হবে যে লেফট সাইডে কি আছে। লেফট সাইডে আমাদের এখানে বি পয়েন্টে আছে একটা রুলার, এ পয়েন্টে আছে একটা হিঞ্জ, এবং আমরা জানি যে আমাদের সব সময় এই সাপোর্টে 0 হইতে হবে। তো সাপোর্টে যেহেতু 0 হইতে হবে আমাদের কিন্তু এইদিকে আর এইটা আছে হিঞ্জ পয়েন্ট। সাপোর্টে নিচের দিকে নামতে হইলে আমাদের তো হইতে পারতো যে এরকম হইতেছে যে এখানে 0 হয়ে এদিকে উপরে উঠে যেতে পারতো, ইনফ্লুয়েন্স লাইনটা এদিকে উপরে উঠে যেতে পারতো, কিন্তু এখানেও সাপোর্ট একটা আছে এবং সাপোর্টে সবসময় 0 হইতে হবে। তো আমাদের ওইদিকে ইনফ্লুয়েন্স লাইন এলাও করবে না। এখন আমরা যদি যে পয়েন্টে এখন লেফট সাইড আমরা লেফট সাইডে আমরা দেখতে পেলাম যে এখানে কোনো ইনফ্লুয়েন্স লাইন হয় না, তো এখানে কোনো ইনফ্লুয়েন্স লাইন নাই আলটিমেটলি। এখন আমরা রাইট সাইড কনসিডার করব, লেফট সাইডের ওই হিসাবটা বাদ। এখন রাইট সাইড কনসিডার করলে আমরা জানি যে এটা 1 ইউনিট পর্যন্ত উঠে যাবে। এখন 1 ইউনিট পর্যন্ত উঠতে হইলে আমাদের দেখতে হবে যে এর পরের সাপোর্টটা কি আছে। তো এটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ এবং এই জিনিসটা হচ্ছে একটা মেম্বার। যে পয়েন্ট থেকে ই পয়েন্ট যেটা আসছে মানে এতটুকু জিনিসটা হচ্ছে একটা মেম্বার। তো এটা যদি উঠে 1 ইউনিট সাথে সাথে এটা উঠে যাবে উপরে, 1 ইউনিট পর্যন্ত উঠবে, 1 ইউনিট পর্যন্ত উঠবে। এখন এটা 1 ইউনিট পর্যন্ত উঠতে হলে আমাদের আবার দেখতে হবে নেক্সট পয়েন্টটা কি আছে। তো নেক্সট পয়েন্টটা আছে হচ্ছে এফ, যেটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ, এবং ইন্টারনাল হিঞ্জ রোটেশন এলাও করে, এবং রোটেশন এলাও করার কারণে এটা হচ্ছে এখানে রোটেট হয়ে 0 হয়ে যাবে। এবং এটা যেহেতু 0 হয়েছে তো এরপরে এখানে হচ্ছে রোলার সাপোর্ট, এখানেও রোলার সাপোর্ট, এবং আমাদের সাপোর্টে 0 হইতে হবে। সাপোর্টে 0 হয়ে নিচে নামার সুযোগ নাই, এখানেও একটা সাপোর্ট। সো এই পাশের পুরাটা অংশে আমাদের কোনো ধরনের ইনফ্লুয়েন্স লাইন হবে না।
এরপর হচ্ছে এইচ এর জন্য সিমিলার কনসেপ্ট। এখানে আলাদা একটা পয়েন্ট দিয়ে আমাদের বলছে হিঞ্জ পয়েন্ট থেকে এই হিঞ্জ পয়েন্ট, এই একটা মেম্বারের মাঝখানে একটা পয়েন্ট দিয়ে আমাদের বলছে যে আমাদের এই শেয়ারের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে। সিমিলারলি আমরা এখানে একটা রোলার দিয়ে দিব, এখানে একটা রোলার দিয়ে দিব। লেফট সাইডে সবসময় দেখবো যে এটা ডাউনওয়ার্ডে আসবে, আর রাইট সাইডে ওইটা সবসময় আপওয়ার্ডে যাবে। এখন আমরা আমাদের পরের কাজটা হচ্ছে আমাদের এই পুরোটা মেম্বারকে আলাদা আলাদা মেম্বারে ভাগ করে নিব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা রোটেট করব কিভাবে। তো এখান থেকে এই হিঞ্জ পয়েন্ট পর্যন্ত একটা মেম্বার আসবে, এই হিঞ্জ থেকে এইচ পয়েন্ট পর্যন্ত একটা মেম্বার আসবে, এইচ থেকে এফ পর্যন্ত একটা মেম্বার আসবে। আলটিমেটলি 4টা মেম্বারে ভাগ করে নিব আমরা। এখন হচ্ছে এইচ পয়েন্ট যেটা আছে এখানে যদি আমরা নিচের দিকে দেই, ফার্স্টে আমরা ধরে নিলাম যে এটা নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে দেখতে হবে আমাদের লেফট সাইডের পরের পয়েন্টে কি আছে। যে শেয়ারের ক্ষেত্রে সবসময় আমরা এই যখন রোলার দিয়ে নিচের দিকে দিয়ে দিই লেফট সাইডে নিচের দিকে নামবে আর রাইট সাইডে উপরের দিকে উঠবে, তখন আমরা যখন লেফট সাইড কনসিডার করব তখন আমরা রাইট সাইডে কোনো কিছুই মাথায় আনবো না, আবার রাইট সাইড কনসিডার করলে লেফট সাইডে কোনো কিছুই মাথায় আনবো না। এখন যখন আমরা লেফট সাইড কনসিডার করতেছি তো এটা কনসিডার করতেছি, তখন এটা নিচের দিকে নামতেছে ধরে নিলাম, দেখতে হবে লেফট সাইডে আমাদের পরের পয়েন্টে কি আছে হিঞ্জ, সো এটা আমরা নিচের দিকে নামাতে পারবো এবং এটা রোটেশন এলাও করে যেহেতু এটা রোটেট হবে, এই মেম্বারটা রোটেট হবে। এতটুকু আসলো এবং এখানে পাশাপাশি দুইটা আছে, একটা হিঞ্জ একটা রোলার আছে এবং এটা এই সাপোর্ট গুলাই সবসময় আমাদের জিরো হইতে হবে। দ্যাট মিন্স হচ্ছে এই পয়েন্টের পরে আমাদের আর কোনো ধরনের ইনফ্লুয়েন্স লাইন এদিকে আসতেছে না। সিমিলারলি যেহেতু এইটাও সেম আর এইদিকের কম্বিনেশনটা সেম, তো এটা উপরের দিকে উঠবে, এখানে হিঞ্জ পয়েন্ট যেহেতু আছে রোটেশন এলাও করবে, তো হিঞ্জ পয়েন্ট এসে এখানে জিরো হয়ে গেল এবং যেহেতু এখানে সাপোর্ট আছে পাশাপাশি দুই সাপোর্ট আছে, তো এখানে কোনো সাপোর্টে জিরো হইতে হবে আমাদের, এই দিকের কোনো ইনফ্লুয়েন্স লাইন আর আসবে না, এখানে জিরো, জাস্ট এই মাঝখানের পয়েন্টটাতে আমাদের ইনফ্লুয়েন্স লাইন আসবে এবং ভ্যালুটা স্বাভাবিকভাবে যেহেতু সিমিলার ডিসটেন্স, এখানে 6 মিটার এখানে 6 মিটার, নিচের দিকে 0.5 হলে উপরের দিকে 0.5 এবং সামেশনটা সবসময় 1 হবে। আমাদের নেক্সট পয়েন্টটা হচ্ছে জি পয়েন্টে মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন। জি পয়েন্ট হচ্ছে এইটা, মোমেন্টের জন্য আমরা এদিকে দুইটা তীর চিহ্ন দিয়ে দেখে দিব যে এদিকে রোটেট করতেছে আর এটা হচ্ছে রাইট সাইডে রোটেট করতেছে। সিমিলারলি এটার জন্য আমরা এই মেম্বারে ভাগ করে নিব জাস্ট বোঝার সুবিধার্থে। একটা মেম্বার, এদিকে হচ্ছে হিঞ্জ পয়েন্ট পর্যন্ত একটা মেম্বার, জি পয়েন্টে। এখন হচ্ছে আমরা জি পয়েন্ট কনসিডার করব, জি পয়েন্টে লেফট সাইডে ওইটা রোটেট করব, এদিকে রোটেট করব লেফট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে গেলে আমাদের কনসিডার করতে হবে যে এই পয়েন্টটা কি সাপোর্ট আছে, হিঞ্জ সাপোর্ট আছে, রোটেশন এলাও করবে, আর যেহেতু রোটেশন এলাও করবে এটা, তো এটা রোটেট হয়ে সাপোর্টের জিরো হয়ে এতটুকু পর্যন্ত আসবে। এখন এদিকে রোটেট করব আমরা রাইট সাইডেটা, লেফট সাইডের কাজটা শেষ, আমরা এতটুকু পর্যন্ত চলে আসলাম। রাইট সাইডে যে সাপোর্টটা আছে এখন এটা রোটেট করব আমরা, ঠিক আছে এটা রোটেট করব, কিন্তু আমাদের কনসিডার করতে হবে যে এরপরের সাপোর্ট গুলো কি আছে। এখানে একটা রোলার সাপোর্ট আছে, এখানে হিঞ্জ সাপোর্ট আছে, এখন যেহেতু রোলার সাপোর্ট এখানে আছে এবং আমাদের সাপোর্টে জিরো হইতে হবে, তো রোটেট হয়ে এতটুকু পর্যন্ত আসলো। এতটুকু পর্যন্ত আসতে হইলে আমাদের দেখতে হবে যে এরপরের সাপোর্টটা কি আছে, এরপরের সাপোর্টটা হিঞ্জ আছে, দ্যাট মিন্স হচ্ছে এখানে জিরো হয়ে এটা রোটেট হওয়া পসিবল,
মানে এই মেম্বারটা রোটেট করা পসিবল। সাপোর্টে 0 করে এটা উপরের দিকে উঠলে এটা সাপোর্টে 0 হয়ে এই হিঞ্জ পয়েন্টটা যেহেতু রোটেশন এলাও করে এটা নিচের দিকে নেমে যাবে। তো এই হিঞ্জ পয়েন্ট এটা নিচের দিকে নামার পর্যন্ত এখানে আসলো। তখন এখানে আসলে এখানে যেহেতু নিচের দিকে নামছে তাহলে আমার এই মেম্বারটা রোটেট করতে হবে। এখন এই মেম্বারটা রোটেট করতে হইলে এটা নিচের দিকে যেহেতু নামছে এটা এই মেম্বারটা নিচের দিকে নেমে এখানে 0 হইতে হবে। যেহেতু এখানে হিঞ্জ পয়েন্ট আছে আমার এই মেম্বারটা রোটেট করা পসিবল, তাহলে এটা নিচের দিকে নেমে এই সাপোর্টে 0 হয়ে যাবে। এখানে যেহেতু পাশাপাশি দুইটা সাপোর্ট আছে রোলার, তো এখানে সাপোর্টে যেহেতু 0 হইতে হবে, তো আমাদের এই মেম্বারটার জন্য কোনো ধরনের ইনফ্লুয়েন্স লাইন আসবে না। সিমিলারলি আমরা এখন হচ্ছে যে পয়েন্টের জন্য মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন। এখানে রোটেশন দেয়া আছে, এটা লেফট সাইডে রোটেট হবে, এটা রাইট সাইডে। আমরা মেম্বারে ভাগ করে নিব। মেম্বারে ভাগ করাটা হচ্ছে আঁকার সুবিধাতে, এটা সবসময় করতে হবে না, জাস্ট হচ্ছে এক্সামেও দিতে হবে না, জাস্ট হচ্ছে বোঝার জন্য। এইখানে হচ্ছে উপরের দিকে এই যে পয়েন্ট থেকে এই হিঞ্জ পয়েন্ট এই পর্যন্ত হচ্ছে একটা মেম্বার। আলাদা 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 চারটা মেম্বারে ভাগ হয়ে গেল। এখানে এ পয়েন্ট থেকে জে পয়েন্ট পর্যন্ত একটা মেম্বার, জে থেকে ই থেকে এফ, এফ থেকে ডি। এখন যে পয়েন্টে আমরা যদি এদিকে রোটেট করি, যে পয়েন্টে আমরা রোটেট করলাম লেফট সাইডে, এখন রাইট সাইডে কোনো কিছু আমরা কনসিডার করবো না। লেফট সাইডে রোটেট করতে গেলে লেফট সাইডে রোটেট করতে যাব আমরা, আমাদের এখানে বি পয়েন্টে দেখতেছি যে একটা রোলার আছে, সো এখানে সাপোর্টে 0 হইতে হবে। সাপোর্টে 0 হয়ে নিচের দিকে তো নামতে পারতো, তো নিচের দিকে নামতে গেলে আবার আমাদের এখানে আমরা জানি সাপোর্টে 0 হইতে হবে। তো এদিকেও একটা সাপোর্ট আছে, এদিকে যদি ওভারহ্যাং থাকতো এখানে কোনো সাপোর্ট থাকতো না। সাপোজ এখানে কোনো কিছু নাই, এটা ওভারহ্যাং আছে, তখন কিন্তু এটা নিচের দিকে, এটা সাপোর্টে 0 হয়ে এটা নিচের দিকে চলে আসতে পারতো। যেহেতু এখানে সাপোর্ট আছে তাহলে কোনো ধরনের রোটেশন করা আমাদের পসিবল না। তো এই দিকে আমাদের কোনো ধরনের ইনফ্লুয়েন্স লাইন, এই এর থেকে যে পর্যন্ত আমাদের কোনো ধরনের ইনফ্লুয়েন্স লাইন হবে না। যে পয়েন্টের জন্য মোমেন্ট আমাদের রোটেশন করা পসিবল না যেহেতু, তাহলে এখানে কোনো ধরনের ইনফ্লুয়েন্স লাইন নাই, এটা হচ্ছে 0। এখন যে পয়েন্ট হচ্ছে এটা আমরা রাইট সাইডে রোটেট করব। যে পয়েন্টে রাইট সাইডে রোটেট করব, রাইট সাইডে রোটেট করতে গেলে ফার্স্টে আমাদের মানে স্টেপ বাই স্টেপ আমাদের চাইতে হবে যে এখানে পয়েন্টে কি আছে। তো এখানে পয়েন্ট দেখার পর আমাদের চাইতে হবে যে নেক্সট পয়েন্টে কি ধরনের সাপোর্ট আছে। সো এটা আমরা যদি রাইট সাইডে রোটেট করি, যে পয়েন্টে এখানে 0 হয় এটা নিচের দিকে আসবে, মানে এটা রাইট সাইডে রোটেট করলে স্বাভাবিকভাবে এটা 0 হয় জিনিসটা নিচের দিকে আসবে, এখানে আসবে। এখন নিচের দিকে আসতে হলে কিন্তু আমাদের এই মেম্বারে সাপোর্ট লাগবে। এখন দেখতে হবে যে এই মেম্বারটা এই পয়েন্টটারে আমি নিচের দিকে নামাই দিলাম, কিন্তু এরপরে সাপোর্টটা কি আমার রোটেশন এলাও করতেছে না, তো এটা তো সম্ভব না। তো আমাদের দেখতে হবে এফ পয়েন্টে কি সাপোর্ট আছে। এফ পয়েন্টে আছে হচ্ছে হিঞ্জ, তো হিঞ্জ আমাদের যেহেতু রোটেশন এলাও করে, এখানে হিঞ্জ পয়েন্টে গিয়ে এখান থেকে হিঞ্জ পয়েন্টে গিয়ে স্ট্রেট লাইন হয়ে 0 হয়ে যাবে। আর যেহেতু এর পরের মেম্বারে আছে সি আর ডি পয়েন্টে আমরা দেখতেছি যে দুইটাই রোলার আছে। এখন দুইটা যেহেতু রোলার আছে আমাদের দুইটা পয়েন্টেই 0 হইতে হবে। যেহেতু 0 হইতে হবে আমাদের এখানে আর কোনো ধরনের ইনফ্লুয়েন্স লাইন হবে না। এমএইচ পয়েন্টের জন্য লাস্ট সিস্টেমটা সিমিলারলি মোমেন্টের জন্য জাস্ট এই আমরা যেই পয়েন্টে বলবে ওইদিকে লেফট সাইডে একটা রোটেশন সাইন দিব আর রাইট সাইডে একটা রোটেশন সাইন দিব, তারপর হচ্ছে আমরা আলাদা মেম্বারে ভাগ করে নিব। যে এখান থেকে হিঞ্জ পয়েন্ট পর্যন্ত একটা মেম্বার, এখান থেকে এই এইচ পয়েন্ট পর্যন্ত একটা মেম্বার, এইচ থেকে এফ পর্যন্ত একটা মেম্বার, বাকি যেটা আছে ওইটা তো আলাদা মেম্বার। তো এটাও 4টা মেম্বারে ভাগ হয়ে যাবে। 4টা মেম্বারে ভাগ হয়ে গেল। এখন হচ্ছে আমরা এইচে যে পয়েন্টটা আছে লেফট সাইডে রোটেট করব, রাইট সাইডে ওইগুলো এখন কনসিডারেশনে আনবো না আমরা। তো লেফট সাইডে ওইটা রোটেট করলাম,
রোটেট করলে এখানে আমরা উপরের দিকে উঠাইলাম, ঠিক আছে, উপরের দিকে উঠাইলাম, এতটুকু উঠলো। এখন এতটুকু যে উঠবে এই জিনিসটার জন্য আমার এই মেম্বারটা তো রোটেশন এলাও করতে হবে। তখন দেখতে হবে যে নেক্সট সাপোর্টটা কি আছে। লেফট সাইডে আমার নেক্সট সাপোর্ট হচ্ছে ইন্টারনাল হিঞ্জ, এইটা। তো এটা কিন্তু রোটেশন এলাও করে। তো এটা যদি আমরা উপরে উঠাই, এটা রোটেশন এলাও করবে, এখানে 0 হবে, স্ট্রেট লাইন হয়ে 0 হয়ে যাবে। এখন স্ট্রেট লাইন হয়ে 0 হয়ে যাবে। এরপরে দেখতে হবে আমাদের পরের সাপোর্টগুলো কি আছে। এখন এই মেম্বারটা এ থেকে ই পর্যন্ত যে মেম্বারটা আছে, এখানে হচ্ছে দুইটা পাশাপাশি সাপোর্ট আছে, একটা হিঞ্জ একটা রোলার। ইন্ডিভিজুয়ালি তারা যদিও রোটেশন এলাও করে, বাট যখন ওরা পাশাপাশি থাকে তখন হচ্ছে এই মেম্বারটা হচ্ছে আমার আর কোনো ধরনের রোটেশন এলাও করবে না, কারণ যেহেতু আমাদের মেম্বারের পয়েন্টে যেটা আছে সাপোর্ট, ওইখানে সবসময় 0 হইতে হবে। ইনফ্লুয়েন্স লাইনে সবগুলো, রিঅ্যাকশনের ক্ষেত্রে, শেয়ারের ক্ষেত্রে, মোমেন্টের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে এই পয়েন্টগুলাই আমাদের 0 হইতে হবে। যেহেতু এই পয়েন্টগুলো আমাদের 0 হইতে হবে, এই পয়েন্টও 0 হইতে হবে, তো এই মেম্বারের জন্য আমাদের কোনো ধরনের ইনফ্লুয়েন্স লাইন হবে না। এই পাশে যেরকম আছে ওই পাশেও সেম। এটা আমরা রাইট সাইডে যদি রোটেট করি, এটা উপরের দিকে উঠবে, মেম্বারটা উপরের দিকে উঠবে। তারপর হচ্ছে এখানে হিঞ্জ পয়েন্ট আছে, স্ট্রেট লাইন হয়ে এখানে 0 চলে আসবে। আর এই সাপোর্টে যেহেতু পাশাপাশি দুইটা, এই মেম্বারে পাশাপাশি দুইটা সাপোর্টই হচ্ছে রোলার, ইন্ডিভিজুয়ালি রোটেশন এলাও করলেও পাশাপাশি যখন থাকে তখন হচ্ছে আমাদের রোটেশন মেম্বার এলাও করে না, কারণ হচ্ছে আমাদের সাপোর্টে 0 হইতে হয়। তো স্বাভাবিকভাবেই এখানে কোনো ধরনের ইনফ্লুয়েন্স লাইন আসবে না। ক্যালকুলেশন এগুলা সমস্যা নাই। আর প্রবলেম 4 থেকে আমি নেক্সট ক্লাসে অন্য সিস্টেমে দেখাবো, নিজে করে দেখাইতে হবে। এইভাবে অনেকেরই বুঝতে সমস্যা হয়, বুঝতে পারছি। ক্লাসটা শেষ করলাম, আর লেকচার আমি দিয়ে দিব সিআর কে। স্যার আমাদের সিলেবাস সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন স্যার, মানে আমরা কোন বই ফলো করব, অথবা কোনটা থেকে কোনটা কোন টপিক? আপাতত ইনফ্লুয়েন্স লাইনের জন্য হিবলারটাই স্ট্যান্ডার্ড। আর এরপরে সিলেবাসটা হচ্ছে ওই যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আর স্লোপ ডিফ্লেকশন মেথড, ওইটা হচ্ছে আমি পরে স্টার্ট করবো ইনফ্লুয়েন্স লাইন শেষ করে। ইনফ্লুয়েন্স লাইন বিমটা শেষ করে ট্রান্সের জন্য আছে, ওইটা শেষ করার পর শুরু করব। সেটাই। হ্যাঁ স্যার, আমরা স্ট্রাকচার 2 এর জন্য কোন বই ফলো করব? হিবলারটা বেটার স্ট্যান্ডার্ড। স্যার, ওই স্ট্রাকচার 1 এর জন্য যেটা ফলো করছিলাম ওইটাই। হিবলার স্ট্রাকচার 1 এর জন্য কি হিবলার 6th এডিশন ফলো করা হয়েছিল? স্যার আমাদের এডিশন কত এডিশন? 8 হবে 6th আর 8th সেমই, তেমন পার্থক্য নাই, ওইটাই। ওকে স্যার, থ্যাংক ইউ। জাহিদ, আমি সবাই মনে হয় উপস্থিত নাই ক্লাসে, না? স্যার অনেকে অনেক রুরাল জায়গায় থাকে, তো স্যার তারা নেটের সাথে কানেক্ট হতে পারে না স্যার, ভিডিও রেকর্ড করা থাকে, তারা পরে দেখে নেয় স্যার। আচ্ছা, সমস্যা নেই, তাইলে অ্যাটেন্ডেন্সের আর নিলাম না। ক্লাসটা শেষ করি আমি, তাইলে নেক্সট ক্লাসে একটু ডিফারেন্ট ভাবে পড়াইতে হবে, যেটা বুঝলাম আজকে আসলে সমস্যা হয়েছে, আমারও অনেক প্রবলেম হয়েছে। থ্যাংক ইউ, সবাই চলে যেতে পারো আস্তে আস্তে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।